নাচে গানে আনন্দে মাতোয়ারা এবার সকলে রাইয়ের স্বাদের অনুষ্ঠানে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই বলতে থাকে যে এমনি এমনি আমার স্বাদের অনুষ্ঠানটা যদি শেষ হয়ে যায় তাহলে আমার এবং আমার গর্ভে থাকা আমার এই সন্তানের কিন্তু মোটেও ভালো লাগবে না। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে কেন রে দিদিভাই, তোর কোনো মতে সন্দেহ আছে যে আমরা এতটুকু আয়োজন রেখেছি বলতো? তুই একদম টেনশন করিস না, তোর শুধু স্বাদের এই আনুষ্ঠানিকতাটা পূরণ হতে দে, তারপরে দেখ আমরা নাচে গানে কী করে হই হুল্লোড় করি। অন্যদিকে রাই বারবার করে যখন ও বৌমনিকে বলতে থাকে যে আচ্ছা বৌমনি তুমি একটা কথা বলো তো, দাদাভাইটা কোথায় রয়ে গেল? ও তো আমাকে কথা দিয়েছিল যে আমার স্বাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগেই নাকি ও বাড়ি ফিরে আসবে, তাহলে এখনও কেন এলো না? অন্যদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে রাই তুমি একটু শান্ত হও, তুমি তোমার দাদাভাইকে নিয়ে টেনশন করো এবার একটু বন্ধ করো, দেখবে তোমার দাদাভাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কারণ ও তো খুব ভালো করে জানে যে ও যদি সময় মতো না ফিরতে পারে তাহলে ওর বোনটি কতটা অভিমান করবে ওর উপরে, আর ওর অভিমান ভাঙানোর ক্ষেত্রে ওকে কতটা কাঠখড় পোড়াতে হবে সেটা ওরও খুব ভালো করে জানা আছে। কিন্তু তা সত্ত্বেও তুমি যখন এতবার করে আমাকে বলছো, আমি বরঞ্চ তোমার দাদাভাইকে একটা কল করছি। অন্যদিকে রায়ের দাদাভাইকে যখন রায়ের বৌমনি ফোন করে, ঠিক সেই মুহূর্তে রায়ের দাদাভাই বলতে থাকে যে হ্যাঁ মিষ্টি, আসলে কোনো কিছুই পাচ্ছি না, এবং তার থেকে বড় কথা আমি এই তো সবেমাত্র অফিস থেকে বেরোলাম, বড্ড বেশি কাজ ছিল, এবং তার থেকেও বড় কথা একটা জরুরি মিটিং ছিল, সেই জরুরি মিটিংটা সেরেই আমি মাত্র বের হচ্ছি। তুমি আবার রাইকে বলতে চাও না? ওকে বলো যে আমি রাস্তায় আছি, আমি এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। ওদিকে সব কিছু ঠিকঠাক আছে তো? রায়ের স্বাদের অনুষ্ঠান তোমরা বরঞ্চ শুরু করে দাও। অন্যদিকে রায়ের বৌমনি বলতে থাকে যেখানে তো অলরেডি স্বাদের অনুষ্ঠানের সকল জোগাড়যন্ত্র হয়ে গিয়েছে, সকলে রাইকে স্বাদ খাওয়ানোর জন্য রীতিমতো উঠে পড়ে অস্থির হয়ে পড়েছে, শুধুমাত্র রাই বারবার করে আটকে দিচ্ছে তোমার কথা ভেবে। তুমি এখনও পর্যন্ত এলে না, তাই ও মন খারাপ করছিল, তাই তোমাকে ফোন করলাম। অন্যদিকে বিক্রম বলতে থাকে যে আমাকে নিয়ে এত ভেবো না, আমি ঠিক পৌঁছে যাবো সময় মতন, তোমরা ওদিকে অনুষ্ঠান শুরু করে দাও। কারণ আমি ছেলে মানুষ, আমি সেখানে কী করবো বলো তো? আমি এসে বরঞ্চ তোমাদের আনন্দ উল্লাস যখন করবে সেটা বরঞ্চ আমি অ্যাটেন্ড করবো। এখন আপাতত তোমরা অনুষ্ঠান শুরু করে দাও, আমার জন্য অপেক্ষা করে কিছু লাভ নেই। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন রাইয়ের স্বাদের অনুষ্ঠান শুরু করে দেওয়া হয়, ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা বলতে থাকে অনির্বাণের মাকে যে দিদি আপনি বরঞ্চ প্রথমে রাইকে স্বাদ খাওয়ানোটা শুরু করুন, আশীর্বাদ করুন। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা বলতে থাকে যে না না দিদি, আমাদের মধ্যে তো এইসব নিয়মকানুন নেই, আপনার মধ্যে যখন এতটা নিয়মকানুন আছে আপনি বরঞ্চ প্রথমে আশীর্বাদ করে আপনার মেয়েকে খাইয়ে দিন, তারপর আমরা জনে জনে আশীর্বাদ করব। এতে কি আছে, মা তো মাই হয়, তাই না? অন্যদিকে যখন রাইয়ের মা রাইকে আশীর্বাদ করে এবং রাইয়ের হাতে একটা গয়না তুলে দেয়, ঠিক সেই মুহূর্তে বলতে থাকে যে মারে এই গয়নাটা খুব একটা বেশি তোর জন্য গুরুত্বপূর্ণ নয়, সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তবুও মা হিসাবে আমি যতটুকু পেরেছি আমি তোকে দিয়েছি। কিন্তু তার থেকেও বড় কথা, আমি তোর সন্তানকে প্রাণ ভরে আশীর্বাদ করি, এবং আমি আশীর্বাদ করি তুই এবং তোর সন্তান তোরা যাতে অনির্বাণকে নিয়ে সুখে ঘর সংসার করতে পারিস। অন্যদিকে এই কথা বলে যখন অনির্বাণের মা বলতে থাকে যে না এবার অনির্বাণ সর্বপ্রথম তুমি বরঞ্চ শুরু করো, রাইকে গিফট দিয়ে রাইয়ের স্বাদের অনুষ্ঠানের উদ্বোধন করো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে অনির্বাণ দা রাই থেকে কিন্তু স্পেশাল গিফট দিতে হবে, কারণ হাজার হোক ও কিন্তু এখন তোমার সন্তানের মা হতে চলেছে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই এর থেকে বেশি স্পেশাল আমার কাছে কোনো কিছুই নেই, তুমি আমাকে যে গিফটটা দিতে চলেছো এটা অমূল্য আমার কাছে, কিন্তু আমার তো কিছুটা হলো গিফট দিতে হবে, তার জন্য তোমাকে একটা সেট গিফট করলাম। তোমাদের লাইক আমি শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না।